অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের ভয়ানক গল্পটি হচ্ছে ঢাকা বিমানবন্দরের বিমানে ভূতের ভয়ানক সেই ঘটনা। তো সরাসরি গল্পে চলে যাওয়া যাক। রাত তখন 12:47। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের বেশিরভাগ অংশ তখনও আলোয় ঝলমল করছে। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট উঠছে নামছে, কোথাও বিদায়ের কান্না, কোথাও আবার দীর্ঘদিন পর আপনজনকে ফিরে পাওয়ার আনন্দ। কিন্তু বিমানবন্দরের এই ব্যস্ততার মাঝেই ছিল এমন একটি জায়গা যেখানে রাত 12টার পর কেউ যেতে চাইতো না। সেটি ছিল গেট 13। অফিসিয়াল কাগজে গেটটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ লেখা থাকলেও পুরনো কর্মচারীরা জানতেন আসল কারণ অন্য কিছু। কারণ প্রতি মাসে অন্তত এক রাত সেখানে এমন কিছু ঘটত যার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারত না। কেউ শুনত বিমানের ইঞ্জিন চালু হওয়ার শব্দ, কেউ দেখত একটি পুরনো সাদা রূপালী বিমান ধীরে ধীরে ট্যাক্সি করছে, আবার কেউ দাবি করত গভীর রাতে সেই বিমানের জানালার সারি সারি যাত্রী বসে থাকে, কিন্তু তাদের কারো মুখ দেখা যায় না। প্রথমে সবাই ভেবেছিল এগুলো নিছক গুজব, কিন্তু একে একে কয়েকজন নিরাপত্তা কর্মী চাকুরি ছেড়ে দেওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে প্রকাশ্য কিছু বলতে চায়নি। এই গল্পের মূল চরিত্রে রায়হান, বয়স মাত্র 29। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত একজন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। বিদেশে প্রশিক্ষণ শেষ করে কয়েক সপ্তাহ আগেই দেশে ফিরেছেন। তার বিশ্বাস ছিল ভূত বলে কিছু নেই। তিনি বিজ্ঞানে বিশ্বাস করতেন, সবকিছু যুক্তি খুঁজতেন। আর সেই কারণেই সহকর্মীরা যখন গেট 13 নিয়ে গল্প করত তিনি হেসে উড়িয়ে দিতেন। একদিন ক্যান্টিনে বসে চা খাওয়ার সময় একজন বয়স্ক টেকনিশিয়ান নাম মকবুল বললেন, বাবা, রাত 12টার পর গেটে 13তে যেও না। রায়হান হেসে বলল, কেন, ভূত নাকি? মকবুলের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, ভূত কিনা জানি না, কিন্তু ওখানে যারা যায় সবাই আগের মতো ফিরে আসেনি। কথাটা শুনে পাশের টেবিলে বসা আরো দুজন কর্মচারী চুপ হয়ে গেল। কেউ আর বিষয়টি নিয়ে কথা বলতে চাইল না। সেদিন রাতেই রায়হানের প্রথম নাইট শিফট। ডিউটির মাঝামাঝি সময়ে হঠাৎ কন্ট্রোল রুম থেকে কল এলো, গেট 13তে একটি পার্ক করা বিমানে অস্বাভাবিক ইলেকট্রিক্যাল সিগন্যাল পাওয়া যাচ্ছে, গিয়ে দেখে আসতে হবে। রায়হান অবাক হয়ে বলল, গেট 13 তো বন্ধ। উত্তরে সুপারভাইজার শুধু বললেন, অর্ডার এসেছে, যাও। রাত 1:18। হাতে টর্চ আর টুল বক্স নিয়ে রায়হান ধীরে ধীরে এগোতে লাগলো বিমানবন্দরের সেই পরিত্যক্ত অংশের দিকে। যত সামনে যাচ্ছিল ততই চারপাশের শব্দ কমে আসছিল। ব্যস্ত বিমানবন্দরের কোলাহল যেন পেছনে কোথাও হারিয়ে যাচ্ছে। বাতাস অস্বাভাবিক ঠান্ডা, এসি নয়, এক ধরনের কবরের মতো শীতলতা। দূরে দাঁড়িয়ে থাকা পুরনো হাঙ্গরের টিন বাতাসে কাঁপছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন বাতাসই ছিল না। গেট 13 কাছে পৌঁছাতেই সে থমকে দাঁড়ালো। সামনের রানওয়ে আশপাশে দাঁড়িয়ে আছে একটি বিশাল যাত্রীবাহী বিমান। বিমানটির গায়ে পুরনো ধরনের লিভারি, রং অনেকটাই বিবর্ণ, মনে হচ্ছে বহু বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি। কিন্তু এর সব কেবিন লাইট জ্বলছে, নেভিগেশন লাইটও ধীরে ধীরে লাল সবুজ রঙে জ্বলছে। রায়হান সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে বলল, কন্ট্রোল, আমি গেট 13তে পৌঁছেছি। এখন একটি বিমান দাঁড়িয়ে আছে,
কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ভেসে এলো কাপা গলা। কি বললেন? সেখানে কোনো বিমান থাকার কথা নয়। রায়হান বিরক্ত হয়ে বললেন, আপনারা কি মজা করছেন? ঠিক তখনই বিমানের সামনের দরজাটি ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে সিঁড়ি নেমে এলো, আর অন্ধকার কেবিনের ভেতর থেকে ভেসে এলো একটি নারী কণ্ঠ। বোর্ডিং সম্পূর্ণ হয়েছে, শেষ যাত্রীটির অপেক্ষা চলছে। রায়হানের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে চারপাশে তাকালো, পুরো এ প্রাণে সে ছাড়া আর কেউ নেই। তাহলে শেষ যাত্রীটি কে? ঠিক সেই মুহূর্তে তার ওয়াকিটকির শব্দ বন্ধ হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল মাত্র একটি লাইন, ওয়েলকাম ব্যাক ফ্লাইট BG713। আর রায়হান জীবনের প্রথমবার বুঝতে পারল, আজ রাতে সে এমন একটি বিমানের সামনে দাঁড়িয়ে আছে যে বিমানটি সরকারি রেকর্ড অনুযায়ী 18 বছর আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। রায়হানের হাতে একদিকে টুলবক্সটি প্রায় পড়ে যাচ্ছিল। সে কয়েক কদম পিছিয়ে এলো। চোখের সামনে দাঁড়িয়ে থাকা বিমানটিকে সে বারবার দেখছে। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না। নিজেকে বোঝানোর চেষ্টা করলো হয়তো এটা কোনো পুরনো বিমান, মেইনটেন্যান্সের জন্য রাখা হয়েছে। কিন্তু পরক্ষণেই তার চোখ পড়ল বিমানের নাকে লাগানো নম্বরের দিকে, BG713। অদ্ভুত ব্যাপার, এই নম্বরটি সে কয়েকদিন আগেই একটি পুরনো দুর্ঘটনার রিপোর্টে পড়েছিল। রিপোর্ট অনুযায়ী BG713 ছিল একটি আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট, যা প্রায় 18 বছর আগে ঢাকা থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর রাডার থেকে হঠাৎ উধাও হয়ে যায়। সরকারি রিপোর্টে লেখা ছিল সমুদ্রে বিধ্বস্ত হয়েছে, কিন্তু আজ সেই একই বিমান তার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বিমানের ভেতর থেকে আবারও সেই নারী কণ্ঠ শোনা গেল, ফাইনালি বোর্ডিং কল, সব যাত্রী নিজ নিজ আসনে বসুন। শব্দগুলো যেন পুরনো কোনো টেপ রেকর্ডারের মতো ভাঙা, ধীর বা অস্বাভাবিক। রায়হানের কানে কাটা দিয়ে উঠল। সে চারপাশে তাকালো, পুরো অ্যাম্প্রন ফাঁকা। তবুও মনে হচ্ছিল তার পাশ দিয়ে অনেক মানুষ হাঁটছে। কারো পায়ের শব্দ, কারো ট্রলি টানার শব্দ, কারো চাপা ফিসফিসানি, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। কুয়াশার ভেতর থেকে একে একে কয়েকজন মানুষ অবয়ব তৈরি হতে লাগলো। একজন বৃদ্ধ, একজন মা, যার কোলে ছোট্ট একটি শিশু, দুইজন বিদেশি যাত্রী, একজন তরুণ ব্যবসায়ী। তারা সবাই নিঃশব্দে বিমানের দিকে হাঁটছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না। সবাই যেন কোনো অদৃশ্য নির্দেশ মেনে চলছে। রায়হান বিস্ময়ে তাকিয়ে রইল। লোকগুলো বিমানের সিঁড়ি বেয়ে উপরে উঠছে, কিন্তু সিঁড়িতে তাদের পায়ের কোনো শব্দ নেই। কৌতূহল চেপে রাখতে না পেরে রায়হান ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ির নিচে একটি ছোট্ট কাউন্টার, সেখানে একজন এয়ার হোস্টেস দাঁড়িয়ে, সাদা ইউনিফর্ম, গলায় নীল স্কার্ফ, মুখে অদ্ভুত ফ্যাকাশে হাসি। তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। রায়হান বলল, ম্যাডাম, এখানে কি হচ্ছে? কোনো উত্তর নেই। সে আবার ডাকলো, হ্যালো। ধীরে ধীরে এয়ার হোস্টেস মাথা তুললেন, আর সেই মুহূর্তে রায়হানের বুকের রক্ত যেন জমে গেল। কারণ মেয়েটির চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, কোনো মণি নেই, শুধু গম্ভীর অন্ধকার। তিনি শান্ত গলায় বললেন, আপনার বোর্ডিং পাস? রায়হান তোতলাতে লাগলো, আমি স্টাফ। মেয়েটি একই স্বরে বলল, সবাই তাই বলে। তারপর কাউন্টারের ওপর থেকে একটি পুরনো কাগজ তুলে রায়হানের দিতে লাথি দিল, আমার সিট নম্বর 17A। রায়হান নিচে তাকিয়ে লাগেজটি দেখলো। এটি সত্যি একটি বোর্ডিং পাস। তাতে স্পষ্ট লেখা, প্যাসেঞ্জার নেম রায়হান আহমেদ, ফ্লাইট BG713, ডেট 17 জুলাই 2008। রায়হানের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে তো 2008 সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তাহলে
তার নামে 18 বছর আগের বোর্ডিং পাস কিভাবে তৈরি হলো। হঠাৎ তার মোবাইল ফোনে বেজে উঠল। স্ক্রিনে লেখা সুপারভাইজার কলিং। সে তাড়াতাড়ি করে ফোন ধরল। স্যার, আমি। কিন্তু ওপাশ থেকে যে কণ্ঠ ভেসে এলো সেটি তার সুপারভাইজারের নয়। একটি কর্কশ ভাঙা পুরুষ কণ্ঠ ধীরে ধীরে বলল, দ্রুত উঠে আসুন, আমরা অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষায় আছি। লাইন কেটে গেল। রায়হান দৌড়ে সিঁড়ি থেকে নেমে যেতে চাইল, কিন্তু অবাক হয়ে দেখল সিঁড়ি আর নিচে নেই। সে ইতিমধ্যে বিমানের ভেতর দাঁড়িয়ে। কখন উঠেছে সে নিজেও জানে না। দরজায় ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। থামো, চিৎকার করে উঠল রায়হান। সে দরজায় ধাক্কা দিতে লাগলো। কোনো লাভ হলো না। একটি ধাতব শব্দে দরজা লক হয়ে গেল। ধীরে ধীরে সে কেবিনের দিকে তাকালো। সবগুলো সিট ভর্তি, প্রায় 2 শতাধিক যাত্রী, কিন্তু কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। সবাই জানালার দিকে মুখ করে বসে আছে। কেবিনের বাতাসে পচা কাপড়, জ্বলে যাওয়া প্লাস্টিক আর কেরোসিনের তীব্র গন্ধ। হঠাৎ একটি ছোট্ট শিশু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রায়হানের দিকে তাকালো। তার অর্ধেক মুখ পুরো কালো হয়ে গেছে। সে মৃদু হেসে বলল, আপনি এত দেরি করলেন কেন? এরপর একে একে পুরো কেবিনের সব যাত্রী একই সঙ্গে মাথা ঘুরিয়ে রায়হানের দিকে তাকালো। তাদের কারো চোখ নেই, কারো মুখ নেই, কারো গলায় মাংস ঝুলে পড়েছে, কারো শরীর আধা পুড়ে গেছে। আর ঠিক তখন ওই বিমানের স্পিকার ককপিট থেকে ভেসে এলো একটি ঘোষণা, ক্যাপ্টেন বলছি, আজকের এই ফ্লাইটে কেউ জীবিত অবস্থায় গন্তব্যে পৌঁছাবে না। বিমানের ভেতরে তখন এমন এক নীরবতা, যেন শত শত মানুষ একসঙ্গে নিঃশ্বাস আটকে বসে আছে। রায়হানের বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে তার মনে হচ্ছিল পাশের সিটে বসে থাকা সেই ভয়ঙ্কর যাত্রীরাও হয়তো শুনতে পাচ্ছে। সে ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল, কিন্তু ঠিক তখনই পুরো কেবিনের আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে শুধু জরুরি লাল আলো জ্বলতে শুরু করলো। সে লালচে আলোর চারদিকে পোড়া মুখগুলো আরো ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ স্পিকারে আবার ভেসে এলো কর্কশ কণ্ঠ, কেবিন ক্রু টেক অফের জন্য প্রস্তুত হন। এর সঙ্গে সঙ্গে বিমানের ভেতরে অদ্ভুত একটি কম্পন শুরু হলো। রায়হান বিস্ময়ে জানালার বাইরে তাকালো। তার শরীর জমে গেল। বিমানটি ধীরে ধীরে চলতে শুরু করছে, কিন্তু সে তো স্পষ্ট দেখছিল বাইরে কোনো ট্যাগ গাড়ি নেই, কোনো গ্রাউন্ড স্টাফ নেই, এমনকি কোনো পাইলটও নেই, উঠেইনি। তাহলে এই বিমান চলছে কিভাবে? হঠাৎ তার ডান পাশে বসে থাকা একজন বৃদ্ধ যাত্রী ধীরে ধীরে মাথা তুললেন। মুখের ডান পাশটা যেন আগুনে গলে গেছে। তিনি খুব নিচু স্বরে বললেন, ওদের দিকে তাকিও না। রায়হান চমকে উঠল, আপনি বেঁচে আছেন? বৃদ্ধ মৃদু হাসলেন। সেই হাসিতে দাঁতের বদলে শুধু কালো ছায়া দেখা গেল। না, আমরা কেউ বেঁচে নেই। তাহলে আমি এখানে কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। প্রতি কয়েক বছর পর পর এই বিমান একজন জীবিত মানুষকে ডেকে আনে। কেন? কারণ ওরা এখনো একজন যাত্রীকে খুঁজছে। রায়হান কিছু বুঝে ওঠার আগেই সামনের সারি থেকে একটি বিকট চিৎকার ভেসে এলো। একজন মহিলা যাত্রীর মাথা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। একবার, দুইবার, তারপর পুরো 360 ডিগ্রি ঘুরে আবার অস্বাভাবিক অবস্থায় ফিরে এলো। তিনি ফিসফিস করে বললেন, ক্যাপ্টেন ডাকছেন। এরপর কেবিনের প্রায় সব যাত্রী একই সঙ্গে এক হাত তুলে ককপিটের দিকে ইশারা করলো। কেউ কোনো শব্দ করছে না, শুধু আঙ্গুল একই দিকে, ককপিট। রায়হান মনে হচ্ছিল যদি সে এখনোই কিছু না করে তাহলে আর কখনো এই বিমানের থেকে বের হতে পারবে না। সে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ককপিটের দরজার দিকে এগুলো। অদ্ভুত ব্যাপার, দরজাটি নিজে থেকেই খুলে গেল। ভেতরটা আধো অন্ধকার, শুধু যন্ত্রতান্ত্রিক তীক্ষ্ণ সবুজ আলো জ্বলছে। লাইটের সিটে একজন বসে আছেন, সাদা ইউনিফর্ম, কাঁধে 4টি সোনালি স্ট্রাইপ, মাথায় ক্যাপ। তিনি জানালার দিকে তাকিয়ে আছেন
রায়হান কাপা গলায় বলল, স্যার। লোকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন, আর সেই দৃশ্য দেখে রায়হানের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। লোকটির পুরো মুখ পুরে কয়লার মতো কালো, ডান চোখ নেই, বাম চোখের জায়গায় শুধু লালচে আগুনের মতো আলো জ্বলছে। তার ঠোঁটের এক পাশ ছিঁড়ে ঝুলে আছে, তবুও তিনি শান্ত গলায় বললেন, স্বাগতম মিস্টার রায়হান। রায়হানের পেছনে গিয়ে ককপিটের দেয়ালে ধাক্কা খেল। আপনি কে? লোকটি ধীরে ধীরে ক্যাপ খুললেন। আমি এই ফ্লাইটের ক্যাপ্টেন। কিন্তু আপনি তো? হ্যাঁ, আমি 18 বছর আগে মারা গেছি। এরপর তিনি ককপিটের সামনে কাচের দিকে আঙ্গুল তুললেন। বাইরে তাকাও। রায়হান তাকিয়ে দেখল বিমানটি আর রানওয়েতে নেই। এটি হাজার হাজার ফুট উপরে উঠেছে, কিন্তু নিচে কোনো শহর নেই, কোনো নদী নেই, কোনো মেঘও নেই। চারদিকে শুধু অসীম কালো অন্ধকার। মাঝে মাঝে দূরে বিদ্যুতের মতো সাদা ছায়া দেখা যাচ্ছে, আর সেই ছায়াগুলো ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। শত শত, হাজার হাজার ভাসমান মানুষ। ক্যাপ্টেন নিচে শুরু বললেন, এটাই আমাদের গন্তব্য। এটা কোথা যেখানে হারিয়ে যাওয়ার আত্মার অপেক্ষা করে? আমি সেখানে থাকতে চাই না। ক্যাপ্টেন মৃদু হেসে বললেন, কিন্তু বিমান ইতিমধ্যে তোমাকে যাত্রী হিসেবে গ্রহণ করেছে। ঠিক তখনই ককপিটের একটি পুরনো রাডার হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে একটি লাল বিন্দু জ্বলতে শুরু করলো। তারা নিচে লেখা ভেসে উঠল, নেক্সট সয়াল রায়হান আহমেদ। রায়হানের বুক হিম হয়ে গেল। সে আতঙ্কে দরজার দিকে ছুটতে যাবে, এমন সময় ককপিটের পেছন থেকে একটি ছোট্ট মেয়ের কণ্ঠ শোনা গেল, আঙ্কেল, আপনি কি আমার পুতুলটা দেখছেন? রায়হান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর দেখল ককপিটের অন্ধকারে কোনো দাঁড়িয়ে আছে সেই পোড়া মুখের ছোট্ট মেয়েটি। কিন্তু এবার তার হাতে পুতুল নেই। দুই হাত থেকেই ধীরে ধীরে রক্ত ঝরছে, আর সে হাসতে হাসতে বলল, আমার পুতুল শেষবার একজন জীবিত মানুষ নিয়েছিল, আজ সেটা আপনি ফিরিয়ে দেবেন। ককপিটের অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছিল। তার গলায় যেন একসঙ্গে দুইজন মানুষের কণ্ঠ। সে ধীরে ধীরে রায়হানের দিকে এগিয়ে এলো। প্রতি পদক্ষেপে মেঝেতে রক্তের দাগ পড়ছে, কিন্তু কয়েক সেকেন্ড পরই সেই রক্ত যেন নিজে থেকেই মিলিয়ে যাচ্ছে। রায়হান ভয়ে এক পা পিছিয়ে গেল। তুমি কে? মেয়েটি শান্ত গলায় বলল, আমার নাম ছিল মেহেরিন। আমার বয়স ছিল 7 বছর। হ্যাঁ, যখন এই বিমানটা পুড়েছিল। কথাটা শেষ হওয়ার পুরো ককপিট কেঁপে উঠল। সব যন্ত্রপাতির স্ক্রিন একসঙ্গে জ্বলে উঠল। তারপর রায়হানের চোখের সামনে দৃশ্য বদলে যেতে লাগলো। সে দেখল ককপিট আর আগের মতো নেই, সবকিছু নতুন, যেন হঠাৎ 18 বছর পিছিয়ে গেছে। বাইরের দিনের আলো, যাত্রীরা হাসি মুখে নিজেদের আসনে বসেছে। এয়ার হোস্টেসরা স্বাভাবিকভাবে সবার সিট বেল্ট পরীক্ষা করছে। ছোট্ট মেহেরিন তার বাবার পাশে বসে জানালার বাইরে বিমান দেখছে। সবকিছু যেন একদম স্বাভাবিক। কিন্তু কয়েক সেকেন্ড পর রায়হান লক্ষ্য করল একজন মানুষ, কালো কোট পরা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। লোকটি কেবিনের একেবারে পেছনের দিকে একটি ছোট্ট ধাতব বক্স রেখে আবার নেমে গেল। কেউ তাকে থামালো না, কেউ যেন তাকে দেখতেই পেল না। রায়হান চিৎকার করে উঠল, ওই লোকটাকে ধরুন, কিন্তু তার কথা যেন কেউ শুনতেই পেল না। সে বুঝতে পারল সে অতীতের একটি ঘটনা দেখছে, কিন্তু সেই ঘটনার অংশ নয়। হঠাৎ বিমানটি উড্ডয়ন করলো। কয়েক মিনিট সব ঠিক ছিল, তারপর ককপিটে অ্যালার্ম বেজে উঠল, বিপ বিপ বিপ। হঠাৎ পাইলট চিৎকার করে বললেন, ইঞ্জিন নম্বর 2-তে অস্বাভাবিক চাপ। আরেকজন বললেন, হাইড্রোলিক সিস্টেম কাজ করছে না। ঠিক সেই মুহূর্তে কেবিনের পেছনে রাখা ধাতব বক্সটি নিজে থেকেই খুলে গেল, কিন্তু ভেতরে কোনো বোমা ছিল না। ছিল একটি পুরনো কাঠের পুতুল,
কালো কাপড়ে মোড়ানো, পুতুলটির চোখে লাল পাথরে বসানো, আর তার গলায় বাঁধা ছিল অদ্ভুত কিছু তাবিজ। পুতুলটি মেঝেতে পড়তেই পুরো কেবিন বরফ শীতল বাতাস ছড়িয়ে পড়ল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর বিমানের ভেতরে একসঙ্গে শত শত মানুষের চিৎকার। রায়হান নিজের কান দুহাতে চেপে ধরল। সে দেখল চারদিকে মুখ বিকৃত হয়ে যাচ্ছে। এয়ার হোস্টেসের চোখ কালো হয়ে গেছে, ককপিটের কাছে নিজে থেকেই রক্তের দাগ ফুটে উঠেছে। আর ঠিক তখনই বিমানের একই ঘরে কালো ধোঁয়ার মতো একটি বিশাল অবয়ব ডানার ওপর বসে পড়ল। অবয়বটির চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। মুখ দেখা যায় না, শুধু লম্বা 2 হাত দিয়ে সে বিমানের শরীর আঁকড়ে ধরে আছে। ক্যাপ্টেন আতঙ্কে চিৎকার করে উঠলেন, এটা কি জিনিস? এরপর একটি প্রচন্ড বিস্ফোরণ, সবকিছু অন্ধকার। রায়হান হঠাৎ আবার বর্তমান সময়ে ফিরে এলো। সে হাঁপাতে হাঁপাতে ককপিটের মেঝেতে বসে পড়ল। ক্যাপ্টেন শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, এবার বুঝতে পারছো? রায়হান কাঁপা গলায় বলল, এটা দুর্ঘটনা ছিল না। ক্যাপ্টেন ধীরে মাথা নাড়ালেন। না, তাহলে? ক্যাপ্টেন চোখে এক ফোঁটা কালো তরল গাড়ির পড়ল। আমাদের বিমানকে অভিশপ্ত করা হয়েছিল। কে করেছিল? ক্যাপ্টেন উত্তর দিলেন না, বরং ককপিটের একটি পুরনো ফাইল বের করে রায়হানের হাতে দিলেন। ফাইলের ওপর লেখা, কনফিডেন্সিয়াল, নেভার ওপেন। রায়হান কাপা হাতে ফাইল খুললেন। ভেতরে পুরনো কয়েকটি ছবি। প্রথম ছবিতে সেই কালো কোট পরা লোক, দ্বিতীয় ছবিতে কাঠের পুতুল, তৃতীয় ছবিতে রায়হান নিজের চোখে বিশ্বাস করতে পারল না। ছবিতে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে হুবাহু তার নিজের বাবার মতো। ঠিক তখনই ক্যাপ্টেন ধীরে ধীরে বললেন, তোমার বাবা সেই দিনের শেষ মানুষ ছিলেন যিনি এই বিমানে উঠেছিলেন। রায়হানের মাথা যেন ঝনঝন করে উঠল। সে চিৎকার করে বলল, অসম্ভব! আমার বাবা তো কখনো বিমানবন্দরের কাজই করেননি। ক্যাপ্টেন ঠোঁট ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি বললেন, তোমাকে সব সত্য বলা হয়নি, রায়হান। আর সেই সত্য জানার কারণেই হঠাৎ পুরো বিমান প্রচন্ড কাঁপতে শুরু করলো। ককপিটের সামনে লাল অক্ষরে ভেসে উঠল, আননোন প্যাসেঞ্জার ডিটেক্টেড। তারপর কেবিন থেকে একসঙ্গে শত শত কণ্ঠ চিৎকার করে উঠল, সে এসে গেছে, সে আবার ফিরে এসেছে। রায়হান দৌড়ে ককপিটের বাইরে বেরিয়ে এলো আর দেখলো বিমানের মাঝখানে আইলে একজন লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু ডান হাতে ধরে আছে সেই অভিশপ্ত কাঠের পুতুল। আর সে ধীরে ধীরে মাথা তুলে রায়হানের দিকে তাকালো। বিমানের কেবিনে তখন এমন এক নীরবতা নেমে এসেছে, যেন সময় নিজেই থেমে গেছে। রায়হানের সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটি 1 ইঞ্চিও নড়ছে না। তার হাতে ধরা সেই কাঠের পুতুলটির চোখ দুটো ধীরে ধীরে লাল হয়ে জ্বলতে শুরু করলো। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর পুরো কেবিনের সব লাইট একসঙ্গে নিভে গেল। শুধু পুতুলটির চোখ দুটো জ্বলছে। সেই লাল আলোতেই যাত্রীদের বিকৃত মুখগুলো একের পর এক দেখা দিতে লাগলো। কারো ঠোঁট নেই, কারো চোখ গলে পড়েছে, কারো শরীর আধা মরে গেছে। তবুও সবাই একই দিকে তাকিয়ে আছে, সেই কালো অবয়বের দিকে। হঠাৎ সবাই একসঙ্গে মাথা নিচু করে বসে পড়ল, যেন তারা তাকে সম্মান জানাচ্ছে। কালো অবয়বটি ধীরে ধীরে কথা বলল। তার কণ্ঠে বোঝা গেল না এটি পুরুষ না নারী। মনে হচ্ছিল শত শত মানুষের কণ্ঠ একসঙ্গে কথা বলছে। রায়হান, আমাকে তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। রায়হান সাহস করে বলল, তুমি কে? অবয়বটি অনেক কদম হাসি সামনে এগিয়ে এলো। তার শরীর থেকে বরফ শীতল কুয়াশা বের হচ্ছে। আমার অনেক নাম আছে, কেউ বলে অভিশাপ, কেউ বলে ছায়া, আর যারা আমাকে দেখেছে তারা আর কোনো নাম উচ্চারণ করতে পারেনি। রায়হান কাপা গলায় বলল, এই বিমানের সবাইকে তুমি মেরেছ। অবয়বটি হাসলো। সেই হাসির শব্দে পুরো বিমান কেঁপে উঠল। আমি কাউকে হত্যা করি না,
মানুষ নিজের লোভ দিয়ে নিজের মৃত্যু ডেকে আনে। আমি শুধু হিসাব দেই। ঠিক তখন ওই ককপিট থেকে মৃত ক্যাপ্টেন দৌড়ে বেরিয়ে এলেন। তার মুখে প্রথমবারের মতো আতঙ্ক স্পষ্ট। তিনি চিৎকার করে বললেন, রায়হান, ওর কথা শুনবে না, ও তোমার মন পড়তে পারে। অবয়টি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যাপ্টেনের দিকে তাকালো। পরের মুহূর্তেই ক্যাপ্টেন শরীর শূন্য হয়ে উঠে গেল। অদৃশ্য কোনো শক্তি তাকে কেবিনের ছাদের সঙ্গে আছড়ে মারলো। একবার, দুইবার, তিনবার, তারপর তিনি নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে গেলেন। রায়হান ছুটে গেল ক্যান্টিনে। কষ্ট করে ফিসফিস করে বললেন, ওকে পুতুলটা ফিরিয়ে দিও না। যদি পুতুলটা ওর হাতে দাও তাহলে এই বিমান চিরকাল আটকে থাকবে। রায়হান কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট মেহেরিন তার পাশে এসে দাঁড়ালো। আজ তার মুখে আর আগের মতো ভয়ঙ্কর অভিব্যক্তি নেই। সে ধীরে বলল, আঙ্কেল, আপনি যদি আমাদের বাঁচাতে চান তাহলে রানওয়ের নিচে লুকিয়ে রাখা সত্যটা খুঁজে বের করুন। রায়হান অবাক হয়ে বলল, কোন সত্য? মেহেরিন চারদিকে তাকিয়ে খুব আস্তে বলল, দুর্ঘটনার পর শুধু বিমানটাই লুকানো হয়নি, আরো কিছু মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। সেটা এখনো ওখানেই আছে। ঠিক তখনই পুরো বিমানের জানালাগুলো নিচ থেকেই মুখে খুলে গেল। বাইরের দৃশ্য দেখে রায়হানের বুকে কেঁপে উঠল। বিমানটি আবার ঢাকা বিমানবন্দরের উপর এসে গেছে, কিন্তু নিচের বিমান বন্দরটি বর্তমানের নয়, পুরনো 18 বছর আগের। রানওয়েতে অসংখ্য অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি, পুলিশ সবাই ছুটোছুটি করছে। আর রানওয়ের এক কোণে কালো পোশাক পরা কয়েকজন লোক রাতের অন্ধকারে বড় বড় কাঠের বাক্স মাটির নিচ পুঁতে দিচ্ছে। তাদের একজনের মধ্যে টর্চের আলো পড়তেই রায়হান নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। লোকটি তারা থাবা নয়, কিন্তু লোকটির গলায় ঝোলানো পরিচয়পত্র লেখা মোহাম্মদ কামাল উদ্দিন। এটাই ছিল রায়হানের বাবার নাম। তাহলে ওই মানুষটিকে, সে কি বাবার পরিচয় ব্যবহার করছিল, নাকি তার বাবা সম্পর্কে এমন কোনো সত্য লুকিয়ে আছে যা কখনো জানতো না? ঠিক তখনই কালো অবয়টি আবার বলল, সত্য জানতে চাইলে আগামী রাত 12টার আগে রানওয়ের নিচে পৌঁছাও, না হলে পরের ফ্লাইটে তুমি আর যাত্রী হবে না। তুমি হবে আমাদের নতুন ক্যাপ্টেন। এই কথা শেষ হতেই বিমানের ইঞ্জিন বিকট শব্দে গর্জে উঠল। রায়হানের চোখের সামনে সবকিছু ঘুরতে লাগলো। তারপর এক প্রচন্ড ধাক্কা, সে জ্ঞান হারিয়ে ফেলল। কয়েক মিনিট পরে রায়হান চোখ খুলে দেখল সে গেট 13 এর সামনে ঠান্ডা কনক্রিটের মেঝেতে পড়ে আছে। চারপাশে ভোরের আলো ফুটছে। কোনো বিমান নেই, কোনো যাত্রী নেই, কোনো কুয়াশাও নেই। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু তার ডান হাত শক্ত করে মুঠো করা। ধীরে ধীরে হাত খুলতেই হাত বুক কেঁপে উঠল। তার হাতের ভেতরে পড়ে আছে সেই অভিশপ্ত কাঠের পুতুলটি, আর পুতুলটির পেছনে কালো কালি দিয়ে লেখা মাত্র একটি বাক্য, আজ রাতেই ফিরে এসো, আজ রাতেই ফিরে এসো। ভোরে ঠান্ডা বাতাসেও রায়হানের শরীর ঘামে ভিজে গেছে। তার হাতে ধরা কাঠের পুতুলটি যেন বরফের মতো ঠান্ডা। যে দ্রুত পুতুলটি ব্যাগের ভিতর ঢুকিয়ে ফেলল, ঠিক তখনই পেছন থেকে একটি কাপা গলা শোনা গেল, তুমি ওটাকে ছুঁয়েছ? রায়হান ঘুরে দেখলো বয়স্ক টেকনিশিয়ান মকবুল দাঁড়িয়ে আছেন। তার চোখে স্পষ্ট আতঙ্ক। চাচা, আপনি গেট 13 সম্পর্কে কি জানেন? মকবুল কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, আজ রাতের আগে আমাকে সব বলতে হবে। গোপন ফাইল। মকবুল রায়হানকে বিমানবন্দরের পুরনো একটি স্টোর রুমে নিয়ে গেলেন। দরজা বন্ধ করে তিনি একটি মরিচা ধরা আলমারি খুললেন। ভেতর থেকে বের করলেন একটি পুরনো ফাইল। ফাইলের ওপর বড় অক্ষরে লেখা, স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, BG-713 ইনসিডেন্ট। মকবুলের স্বীকারোক্তি, আমি সেদিন রাতেই ডিউটিতে ছিলাম। দুর্ঘটনার পর
আমার রানওয়ে পৌঁছায়, কিন্তু সেখানে যা দেখেছিলাম সেটা কোনো সাধারণ বিমান দুর্ঘটনা ছিল না। বিমানের ভেতর অনেক মৃতদেহ ছিল, কিন্তু কিছু দেহের চোখ খোলা ছিল আর তারা যেন আমাদের দিকে তাকিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটি কাঠের পুতুল। যেই সেটাকে ছুঁয়েছে সে কয়েকদিনের মধ্যে অস্বাভাবিকভাবে মারা গেছে। রায়হান কাপা গলায় বলল, তাহলে এটা এখানেও আছে কেন? মকবুল দীর্ঘশ্বাস ফেললেন। কারণ ওটাকে ধ্বংস করা হয়নি। রানওয়ের নিচের গোপন কবর। মকবুল ফাইলের ভেতর থেকে এটি পুরনো মানচিত্র বের করলেন। লাল কালি দিয়ে একটি জায়গা চিহ্নিত করা, রানওয়ে 13 এর দক্ষিণ প্রান্ত। মকবুল ফিসফিস করে বললেন, দুর্ঘটনার পর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রাতের অন্ধকারে কিছু বাক্স সেখানে পুঁতে ফেলেছিল। কি ছিল সেই বাক্সে? মকবুলের ঠোঁট কেঁপে উঠল। মানুষের হাড় আর আরো কয়েকটি পুতুল। রাত 11:45। সেদিন রাতেই রায়হান সিদ্ধান্ত নিল সত্যটা খুঁজে বের করবে। তার সঙ্গে গেল মকবুল। দুজনের টর্চ আর ছোট্ট কোদাল নিয়ে রানওয়ে নিষিদ্ধ অংশে পৌঁছালো। চারপাশ অস্বাভাবিক নীরব। দূরে বিমান ওঠানামায় শব্দ যেন এখানে পৌঁছাচ্ছে না। মকবুল মানচিত্রের জায়গায় দাঁড়িয়ে বললেন, এখানেই। মাটির নিচে যা ছিল, দুজন মাটি খুঁড়তে শুরু করলো। 5 মিনিট, 10 মিনিট। হঠাৎ কোদাল শক্ত কিছুর সঙ্গে ঠক্কর খেলো। ঠক। মাটি সরাতেই দেখা গেল একটি লোহার বাক্স। বাক্সের গায়ে জং ধরা তালা। মকবুল হাতে তালা ভাঙলেন। ঢাকনা খুলতেই তীব্র পচা গন্ধ বের হলো। রায়হান টর্চের আলো ফেলল। ভেতরে মানুষের হাড়, পোড়া কাপড় এবং 3টি ছোট্ট কাঠের পুতুল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি ছিল নিচে রাখা একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, মোহাম্মদ কামাল উদ্দিন, আজ আমি এমন একটি জিনিস বিমানবন্দরে এনেছি যেটা আনা উচিত ছিল না। ওরা বলেছে এটা শুধু একটি প্রত্নবস্তু, কিন্তু আমি জানি এর ভেতরে কিছু আছে। যদি কিছু ঘটে, আমার ছেলেকে কখনো এই সত্য জানতে দিও না। রায়হানের মাথায় বজ্রপাত। রায়হানের হাত কাঁপতে লাগলো। এটা তার বাবার হাতের লেখা, অর্থাৎ তার বাবা সত্যি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ঠিক তখনই মাটি কেঁপে উঠল। চারপাশের বাতিগুলো একসঙ্গে নিভে গেল। বরফ শীতল বাতাস বইতে শুরু করলো। আর রানওয়ের অন্ধকার থেকে ধীরে ধীরে ভেসে এলো শত শত মানুষের একসঙ্গে বলা একটি বাক্য, পুতুলগুলো জেগে উঠেছে। রায়হান আর মকবুল আতঙ্কে পিছিয়ে গেল। তারা দেখলো বাক্সের ভেতরে থাকা 3টি কাঠের পুতুলের চোখ ধীরে ধীরে লাল হয়ে জ্বলছে। আর তাদের দিকে পেছনে রানওয়ে অন্ধকার দাঁড়িয়ে আছে সেই লম্বা কালো অপয়। তার হাতে একটি আর একটি নয়, 4টি পুতুল। আর সে ধীরে ধীরে বলল, এবার শেষ যাত্রা শুরু হবে। এবারেই শুরু হবে শেষ যাত্রা। রানওয়ের ওপর দাঁড়িয়ে রায়হান যেন শ্বাস নিতেও ভুলে গেছে। অন্ধকারের মধ্যে সেই কালো অবয়টি একদম স্থির। তার চারপাশে কুয়াশা ঘুরছে, কিন্তু তার শরীরের কোনো ছায়া নেই। হাতে ধরা 4টি কাঠের পুতুল ধীরে ধীরে একই সঙ্গে মাথা ঘুরিয়ে রায়হানের দিকে তাকালো। তাদের ঠোঁট নড়ছে না, তবুও চারদিক থেকে শিশুদের কণ্ঠ ভেসে আসতে লাগলো, আমাদের বাড়ি যেতে দাও, আমাদের শেষ যাত্রা শেষ করো, আমরা ক্লান্ত। রায়হানের শরীর কেঁপে উঠল। মকবুলের শেষ সিদ্ধান্ত। মকবুল হঠাৎ রায়হানের হাত শক্ত করে ধরে বললেন, শোনো, আমার কাছে সময় খুব কম। আজ আমি তোমাকে একটা কথা বলবো যা এত বছর কাউকে বলা হয়নি। তিনি চোখ বন্ধ করে বললেন, দুর্ঘটনার রাতে আমিও এই বিমানে উঠেছিলাম। রায়হান অবাক হয়ে তাকালো। কি বলছেন? মকবুল মাথা নিচু করে বললেন, হ্যাঁ ঠিক, আমি জীবিত ফিরে এসেছিলাম। কিভাবে? কারণ আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম।
তার গলায় অপরাধ বোধ স্পষ্ট। যাদের বাঁচতে পারতাম তাদের রেখে গিয়ে পালিয়েছিলাম। আকাশে ফিরে এলো সেই বিমান। হঠাৎ রানওয়ের সব আলো একে একে নিভে গেল। তারপর দূরে থেকে শোনা গেল বিমানের ইঞ্জিনের গর্জন, কিন্তু আকাশে কোনো বিমান নেই। শব্দটা ক্রমশ কাছে আসছে। কয়েক সেকেন্ড পর কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে দৃশ্যমান হলো BG-713। মনে হচ্ছে বিমানটি বাতাসে ভাসছে। চাকা মাটিতে পৌঁছেনি, তবুও ধীরে ধীরে তাদের সামনে এসে থামলো। বিমানের দরজা নিচে থেকেই খুলে গেল। সিঁড়ি নেমে এলো। স্পিকারে পরিচিত সেই নারী কণ্ঠ, ফাইনাল বোর্ডিং কল। শেষ যাত্রীকে অনুরোধ করা হচ্ছে বিমানে উঠে আসার জন্য। ঠিক তখন ওই রায়হানের হাতে থাকা ডায়েরির শেষ পাতাটি নিজে থেকেই খুলে গেল। সেখানে নতুন কিছু লেখা ফুটে উঠতে লাগলো, যেন অদৃশ্য কেউ এখনোই লিখছে। যদি এই লেখা আমার ছেলে পড়ে, জেনে রেখো আমি অপরাধী ছিলাম। লোভের কারণে আমি সেই অভিশপ্ত প্রত্নবস্তু বিমানবন্দরে ঢুকতে দিয়েছিলাম। আমার ভুলের শাস্তি নিরপরাধ মানুষ পেয়েছে, কিন্তু অভিশাপ শেষ করার একটাই উপায় আছে। লেখাটি হঠাৎ থেমে গেল। তারপর পাতার ওপর লাল রঙে ফুটে উঠল বাকিটা বিমানের ভেতরে। ঠিক তখন ওই কালো অবয়টি হাত তুলল। মাটি কেঁপে উঠল। চারপাশে বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। মকবুল চিৎকার করে বললেন, রায়হান দৌড়াও। তিনি নিজের কালো অবয়টির দিকে ছুটে গেলেন। অবয়টি এক ঝটকায় তাকে শূন্যে তুলে ফেলল। রায়হান চিৎকার করল, চাচা। মকবুল শেষবারের মতো হাসলেন, আমাকে নিয়ে ভেবো না, শেষ করো। পরের মুহূর্তেই প্রচণ্ড কালো ধোঁয়ায় বিস্ফোরিত মকবুলের শরীর অদৃশ্য হয়ে গেল। শুধু তার টর্চটি মাটিতে পড়ে রইল। শেষ বোর্ডিং। রায়হান একা দাঁড়িয়ে। সামনে সেই বিমান। দরজার ভেতর দাঁড়িয়ে আছে ছোট্ট মেহেরিন। আজ তার মুখ পোড়ার কোনো দাগ নেই। সে মৃদু হেসে বলল, ভয় পাবেন না আঙ্কেল, আজ সব সত্য জানতে পারবেন। রায়হান ধীরে ধীরে বিমানের সিঁড়িতে পা রাখলেন। দরজা বন্ধ হয়ে গেল। ভেতরে ঢুকেই সে দেখল আগের মতো পোড়া যাত্রী নয়। এবার সবাই স্বাভাবিক মানুষ মতো বসে আছে, হাসছে, কথা বলছে, যেন দুর্ঘটনার ঠিক কয়েক মিনিট। কিন্তু কেবিনের একেবারে শেষ সারিতে জানালার পাশে বসে আছেন একজন মধ্যবয়স্ক মানুষ। তিনি ধীরে ধীরে মুখ খুললেন। রায়হান হাত থেকে ডায়েরিটি পড়ে গেল, কারণ লোকটি আর কেউ না, তিনি রায়হানের বাবা। তিনি শান্ত গলায় বললেন, বাবা, অনেক দেরি করে ফেলেছ। ঠিক তখনই ককপিট থেকে ঘোষণা ভেসে এলো, টেক অফ শুরু হচ্ছে। আর জানালার বাইরে দেখা গেল বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে উঠছে। কিন্তু এই আকাশ পৃথিবীর নয়। চারদিকে শুধু অসীম অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝখানে হাজার জ্বলন্ত চোখ তাদের দিকে তাকিয়ে আছে। বিমানটি ধীরে ধীরে সেই অজানা অন্ধকার আকাশে উড়ে চলেছে। জানালার বাইরে কোনো তারা নেই, কোনো চাঁদ নেই, শুধু ঘূর্ণায়মান কালো মেঘ, আর মাঝে মাঝে দূরে অসংখ্য জ্বলন্ত চোখ। কেবিনের ভেতরে এবার এক অদ্ভুত শান্ত পরিবেশ। যাত্রীরা নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলছে, কেউ সংবাদপত্র পড়ছে, কেউ জানালার বাইরে তাকিয়ে আছে, যেন কিছুই ঘটেনি। কিন্তু রায়হান জানে এরা সবাই বহু বছর আগে মারা গেছেন। রায়হান ধীরে ধীরে শেষ সারির সিটের দিকে এগিয়ে এলো। তার সামনে বসে থাকা মানুষটি মৃদু হাসলেন, চোখে গম্ভীর ক্লান্তি, কিন্তু সেই মুখ, এটাই তার বাবার মুখ। রায়হানের গলা শুকিয়ে গেল। আপনি সত্যি আমার বাবা? লোকটি ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ বাবা, কিন্তু আপনি তো 5 বছর আগে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। তুমি যাকে কবর দিয়েছিলে সেটি শুধু আমার শরীর ছিল, আমার আত্মা সেই দুর্ঘটনার রাত থেকেই মুক্তি পায়নি। রায়হানের চোখ ভিজে উঠল। লোকটি অজানার বাইরে তাকিয়ে বলতে শুরু করলো, আমি তখন বিমানবন্দরের কার্গো বিভাগে কাজ করতাম। এক বিদেশি সংগ্রাহক একটি পুরনো কাঠের বাক্স দেশে এনেছিল।
কাগজে লেখা ছিল ঐতিহাসিক নিদর্শন, কিন্তু বাক্সটি খুলতে আমি ভেতরে একটি অদ্ভুত কাঠের পুতুল দেখতে পাই। আমার মনে হয়েছিল এটা সাধারণ কোনো জিনিস নয়। আমি কর্মকর্তাদের বলেছিলাম পরীক্ষা করতে, কিন্তু তারা ঘুষ খেয়ে বাক্সটি ছেড়ে দেয়। রায়হান ফিসফিস করে বলল। তারপর বাবা চোখ বন্ধ করলেন। ফ্লাইটে PG-713 এই ভুলবশত সেই বাক্স তুলে দেওয়া হয়। আমি দৌড়ে গিয়েছিলাম থামাতে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ পুরো কেবিন কাঁপতে শুরু করলো। সব যাত্রী একসঙ্গে চুপ হয়ে গেল। একজন এয়ার হোস্টেস দৌড়ে এসে বললেন, স্যার, ও আবার জেগে উঠেছে। বাবা উঠে দাঁড়ালেন। তার মুখে প্রথমবারের মতো ভয়। তিনি রায়হানের হাত শক্ত করে ধরলেন। শোনো, আজ তোমাকে একটি কাজ করতেই হবে। যে করেই হোক ককপিটের নিচে থাকা কালো বাক্সটি ধ্বংস করবে। এটাই এই অভিশাপের কেন্দ্র। ঠিক তখনই বিমানের সব আলো নিভে গেল। ইঞ্জিনের শব্দ থেমে গেল। পুরো বিমান নিস্তব্ধ। কয়েক সেকেন্ড পর আইলের মাঝখানে আবার দেখা দিল সেই কালো অবয়ব, কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বড়। তার মাথা প্রায় কেবিনের ছাদ ছুঁয়ে গেছে। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সে ধীরে ধীরে বলল, তুমি এখনো সত্যটা বুঝতে পারোনি রায়হান। রায়হান চিৎকার করে বলল, তুমি কে? অবয়বটি বলল। প্রথমবার নিজের মুখের ওপর থাকা অন্ধকার সরাতে শুরু করলো। ধীরে 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 তার মুখ দেখা গেল। রায়হানের ভিতরে থেকে যেন সবকিছু থেমে গেল, কারণ সেই মুখটি হুবাহু রায়হানার নিজের মুখ। একই চোখ, একই চেহারা। অবয়বটি মুচকি হেসে বলল, আমি তোমার ভবিষ্যৎ। যদি আজ এই অভিশাপ শেষ করতে না পারো, তাহলে পরবর্তী PG-713 এই ক্যাপ্টেন হবে তুমি। ঠিক তখনই ককপিটের দিক থেকে ভেসে এলো বিকট অ্যালার্ম। ওয়ার্নিং, ওয়ার্নিং, কোড চেম্বার ওপেনড। বাবা আতঙ্কে চিৎকার করে উঠলেন, রায়হান, দৌড়াও। আর 1 মিনিট দেরি হলে কেউ আর এই বিমান থেকে বের হতে পারবে না। রায়হান ককপিটের দিকে দৌড়ে দিল। আর ঠিক সেই মুহূর্তে ককপিটের মেঝে থেকেই 2 ভাগ হয়ে খুলে গেল। একটি বিশাল অন্ধকার গহ্বর, আর মাঝখানে ভাসছে সেই কালো কাঠের বাক্স, যেখান থেকে অসংখ্য কালো হাত ধীরে ধীরে উপরে উঠছে। রায়হান ককপিটের মেঝের সামনে এসে থমকে দাঁড়ালো, যেন পৃথিবী কোনো জায়গায় নয়। অসীম অন্ধকারের মধ্যে ভাসছে এটি কালো কাঠের বাক্স। বাক্সটির চারদিকে ঘুরছে অসংখ্য কালো ছায়া। মাঝে মাঝে সেই ছায়াগুলো মানুষের মুখ নিচ্ছে। কেউ কাঁদছে, কেউ সাহায্য করছে, কেউ আবার রাগে চিৎকার করছে। রায়হান বুঝতে পারল এগুলোর সেই যাত্রীদের অশান্ত আত্মা, যারা এত বছর ধরে মুক্তি পায়নি। পেছন থেকে তার বাবার কণ্ঠে ভেসে এলো, রায়হান, ওদের দিকে তাকিয়ে থাকলে চলবে না। তোমাকে শুধু বাক্সটার দিকে যেতে হবে। রায়হান পেছনে তাকালো। বাবার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। তিনি মৃদু এসে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে। আর যদি তুমি সফল হও, তাহলে আমি আর কখনো তোমার স্বপ্নে ফিরে আসবো না। রায়হান চোখে পানি চলে এলো। আমি আপনাকে হারাতে চাই না বাবা, লোকটি শান্ত গলায় বললেন। কখনো কখনো বিদায় সবচেয়ে বড় মুক্তি। রায়হান ধীরে ধীরে গহ্বরের ভেতর নেমে গেল। প্রতি ধাপে ধাপে হচ্ছিল মাটি নয়, ঘন কুয়াশার ওপর হাঁটছে। বাক্সটির কাছে যেতেই সে এক অদ্ভুত ফিসফিসানি শুনতে পেল, আমাকে খোলো, আমি তোমাকে সব ফিরিয়ে দেব। তোমার বাবাকে ফিরিয়ে দেব, তোমার হারিয়ে যাওয়া সব মুখ ফিরিয়ে দেব। রায়হান চোখ বন্ধ করলো। সে জানে এগুলো প্রলোভন। সে হাত বাড়িয়ে বাক্সটি ধরতেই শরীরের ভেতর দিয়ে বরফের মতো ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। ঠিক তখনই চারপাশে অন্ধকার একত্রিত হয়ে বিশাল এক অবয়ব তৈরি করলো। আগের সেই কালো ছায়া এবার তার আসল রূপে। মুখ নেই, কিন্তু অসংখ্য চোখ, 1000 বছরের হাত। প্রতিটি হাত যেন কাউকে টেনে ধরে টেনে নিয়ে যাচ্ছে। সে গর্জে উঠল, মানুষের লোভই আমাকে জন্ম দিয়েছে। তোমরা আমাকে সৃষ্টি করেছ, আমাকে ধ্বংস করতে পারবে না। তার কণ্ঠে
পুরো বিমান কেঁপে উঠল। কেবিনে বসে থাকা মৃত যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। রায়হান দুই হাতে বাক্সটি শক্ত করে ধরলো। তার বাবার কথা মনে পড়ল। অভিশাপকে শক্তি দিয়ে নয়, সত্য মেনে নিয়েই শেষ করতে হয়। সে চোখ বন্ধ করে বলল, এই দুর্ঘটনার জন্য যারা দায়ী ছিল তাদের লোভ আমি অস্বীকার করছি। নির্দোষ মানুষদের মুক্তি দিচ্ছি। যদি কোনো মূল্য দিতে হয় আমি দেব। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে বাক্সটি প্রচণ্ড কাঁপতে শুরু করলো। চারদিকে সাদা আলো ছড়িয়ে পড়ল। অন্ধকারে অবয়টি বিকট চিৎকার করে উঠল, না, আমাকে ভুলে যেও না। হঠাৎ ককপিট থেকে অ্যালার্ম বাজতে শুরু করলো। ইঞ্জিন ফেইলর, অ্যাটিটিউড ড্রপিং। আপনি বিমানটি দ্রুত নিচের দিকে পড়তে শুরু করলো। জানলার বাইরে এবার ঢাকা শহরের আলো দেখা যাচ্ছে। রানওয়ে দ্রুত কাছে চলে এসেছে। যাত্রীরা সবাই একসঙ্গে রায়হানের দিকে তাকালো, কিন্তু এবার তাদের মুখে ভয় নেই, শান্তি। ছোট্ট মেরিন মিষ্টি হেসে হাত নাড়ল, ধন্যবাদ আঙ্কেল। তারপর একে একে সব যাত্রী আলোর কণায় পরিণত হতে শুরু করলো। কেবিন ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। শেষ রইলেন শুধু রায়হানের বাবা। তিনি এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। জীবনে প্রথমবার রায়হান অনুভব করল এত বছর পর সে যেন সত্যি বাবাকে ছুঁতে পেরেছে। বাবা খুব আস্তে বললেন, আমি তোমার জন্য সবসময় গর্বিত ছিলাম। এরপর তিনিও সাদা হয়ে মিলিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে পুরো বিমান প্রচণ্ড বিস্ফোরণের মতো কেঁপে উঠল। রায়হানের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। চারদিকে শুধু অন্ধকার। রায়হান বুঝতে পারছিল না সে বেঁচে আছে নাকি মারা গেছে। ধীরে ধীরে তার কানে একটি পরিচিত শব্দ ভেসে এলো, বিফ বিফ বিফ। হাসপাতালের হার্ট মনিটরের শব্দ। সে আস্তে আস্তে চোখ খুলল। চারপাশে সাদা দেয়াল, হাতে স্যালাইন, মাথায় ব্যান্ডেজ। সে ঢাকার একটি হাসপাতালে শুয়ে আছে। 3 দিন পর একজন চিকিৎসক তার কাছে এসে বললেন, আপনি ভাগ্যবান। বিমানবন্দরের রানওয়ের পাশে আপনাকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। আপনি টানা 3 দিন অজ্ঞাত ছিলেন। রায়হান দুর্বল গলায় জিজ্ঞাসা করলো, আমার সঙ্গে আর কেউ ছিল? ডাক্তার মাথা নাড়ালেন, না, আপনাকে একাই পাওয়া গেছে। সুস্থ হওয়ার পর প্রথমেই রায়হান বিমানবন্দরে ফিরে গেল। সে মকবুল চাচাকে খুঁজতে লাগলো, কিন্তু সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। একজন পুরনো কর্মচারী বললেন, মকবুল? আপনি কোন মকবুলের কথা বলছেন? মকবুল আলী, উনি তো 12 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। অসম্ভব, আমি তো গতকালও তার সঙ্গে ছিলাম। কেউ তার কথা বিশ্বাস করলো না। রায়হান হাল ছাড়ল না। সে পুরনো আর্কাইভে ঢুকে BG 713 এর ফাইল খুঁজতে লাগলো। কি আশ্চর্য, যে ফাইলে সে আগে দেখেছিল সেটি আর নেই। কম্পিউটারের কোনো তথ্য নেই। মনে হচ্ছে কখনো এমন কোনো ফ্লাইট ছিলই না। শুধু একজন বৃদ্ধ আর্কাইভ কর্মকর্তা চুপচাপ একটি হলুদ খাপ তার হাতে দিলেন, বললেন, এটা বহু বছর ধরে কেউ নিতে আসেনি। আজ মনে হলো এটা আপনারই প্রাপ্য। খামের ভেতরে একটি হাতে লেখা চিঠি। খেলাটি তার বাবার। প্রিয় রায়হান, যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে পৌঁছায়, বুঝবে তুমি সত্য জেনে গেছো। আমি একজন অপরাধী ছিলাম, কিন্তু আমি ভুল করেছিলাম। সেই ভুলের মূল্য বহু নির্দোষ মানুষ দিয়েছে। আমি সারা জীবন প্রার্থনা করেছি একদিন যেন কেউ এই অভিশাপ শেষ করতে পারে। যদি সেই মানুষটি তুমি হও, তবে আমি মুক্ত। কখনো নিজের সততা বিক্রি করো না। ছোট্ট একটি অন্যায়ও অনেক বড় বিপর্যয়ের জন্ম দিতে পারে। তোমার বাবা। চিঠির কাগজের কয়েক ফোঁটা শুকিয়ে যাওয়া পানির দাগ নাকি চোখের জল, রায়হান বুঝতে পারল না। সেই ঘটনার 6 মাস পর রায়হান চাকুরি ছেড়ে দিল, কিন্তু প্রতি বছর একই দিনে সে বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে নিহত যাত্রীদের জন্য দোয়া করে। এক রাতে দোয়া শেষ করে ফিরে আসছিল, হঠাৎ দূরের রানওয়ে থেকে ভেসে এলো পরিচিত একটি শব্দ, বিমানের ইঞ্জিন।
সে ঘুরে তাকালো। দূরে কুয়াশার মধ্যে একটি পুরনো যাত্রী বিমান ধীরে ধীরে রানওয়ে ধরে এগিয়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিমানবন্দরের রাডারে সেদিন রাতে কোনো বিমানের রেকর্ড ছিল না। বিমানটি ধীরে ধীরে আকাশে উঠল। এক মুহূর্তের জন্য কেবিনের একটি জানালার ছোট্ট একটি মেয়েকে দেখা গেল। সে মুচকি হেসে হাত নাড়ল। রায়হানও অজান্তেই হাত তুলল। পরের মুহূর্তে বিমানটি সাদা আলোর মধ্যে মিলিয়ে গেল। সেই ঘটনার পর থেকে গেট 13 আর কখনো খোলা হয়নি। সরকারি নথিতে লেখা রইল রক্ষণাবেক্ষণের কারণে স্থায়ীভাবে বন্ধ। কিন্তু বিমানবন্দরের পুরো নিরাপত্তারক্ষীরা এখনো নতুন কর্মীদের একটি কথাই বলেন, গভীর রাতে যদি কোনো অচেনা বিমানে গিয়ে বোর্ডিং করতে দেখো, কখনো তার দিকে এগিয়ে যেও না, কারণ সব ফ্লাইট জীবিতদের জন্য নয়। আর এই কথা বলেই গল্পটি এখানেই শেষ হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।